This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর আবহে ফের বাংলাদেশি ডেরার হদিশ। এবার বাংলাদেশিদের খোঁজ মিলল নিউ টাউনের উদয়নপল্লীতে। টিভি9 বাংলার এক্সক্লুসিভ রিপোর্ট। পূর্বপাড়া ঘূর্ণি আটঘরার পর এবার উদয়নপল্লীতে বাংলাদেশিদের ঘাঁটি। সুমন আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, তারা কোথা থেকে এসেছিল, কার মদতে ওখানে বসেছিল, তাদের কাছে কোনো বৈধ ডকুমেন্টস রয়েছে কিনা, পুরো বিষয়টা জানাও। দেখো, এটা হচ্ছে নিউ টাউনের লোহাপোল এলাকার উদয়নপল্লী। দেখো, এখানেও মূলত বাদিক ধরে যদি আমরা দেখি, মূলত অস্থায়ী বাড়ি। এই ভেতরে আরও যত যাবো এই অস্থায়ী বাড়ির সংখ্যা তত বাড়বে। এবং এই উদয়নপল্লী এলাকায় মুর্শিদাবাদ, লক্ষ্মীকান্তপুর এই অঞ্চলের প্রচুর মানুষ অস্থায়ীভাবে বসবাস করেন। সেই আড়ালেই কিন্তু কিছু বাংলাদেশি নাগরিক তারা কিন্তু এখানে এসে বসত জমিয়েছিলেন, কিন্তু তারা এখন আর নেই। তারা প্রায় অনেকেই পালিয়ে গেছেন, অনেকে বাড়ি বিক্রি করে পালিয়ে গেছেন। ক্যামেরা বন্ধু দীপঙ্করকে বলবো একটু এদিকে আসতে এবং দেখাতে এই ছবিটা, যে তারা কিন্তু আর এই অঞ্চলে থাকেননি। তার কারণ এসআইআর আবহ শুরু হওয়ার পরে যখন আতঙ্কিত হয়ে পড়েন তারা, যখন এই নিউ টাউনের ঘুনি বস্তি, নিউ টাউনের একাধিক জায়গার ছবি সামনে আসে, তখন কিন্তু তারা এখানে তাদের যে অস্থায়ী ভিটে ছিল সেটা তো ছেড়ে পালিয়ে গেছেন। অনেকে না এখানে স্থায়ী ভিটে কিনে ফেলেছিলেন, সেই স্থায়ী ভিটেও বিক্রি করে পালিয়ে গেছেন। দেখো, এই যে এই বাড়িটা, এখানে তালা ঝুলছে, এইটা বাংলাদেশি নাগরিকরা এখানে এই বাড়ি কিনে বসবাস করছিলেন, কিন্তু তারা এখন এই এসআইআর আবহে এই বাড়ি বিক্রি করে দিয়ে পালিয়ে গেছেন, সেটা এলাকাবাসীরা বলছেন। পরের বাড়িটা দেখো, এই বাড়িতেও তালা ঝুলছে, তবে এরা কর্মসূত্রে বাইরে গেছেন বলে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন। পরের বাড়ি, এটাতেও তালা ঝুলছে। কিন্তু এই যে বাড়িটা, এই বাড়িতে যে বাংলাদেশিরা বসবাস করতেন এবং তারা যে এই বাড়ি কিনে ফেলেছিলেন এখানে এসে, এটা কিন্তু স্থানীয় বাসিন্দারা মেনে নিচ্ছেন, আমাদের ক্যামেরার সামনে তারা স্বীকার করেছেন। অর্থাৎ নিউ টাউনের বিভিন্ন এলাকায়, সেটা ঘুনি বস্তি হতে পারে, পূর্বপাড়া, নতুনপাড়া ইত্যাদি জায়গায় যেমন প্রচুর বাংলাদেশি নাগরিকরা অস্থায়ীভাবে থাকতে শুরু করেছেন, এখানেও কিন্তু অস্থায়ীভাবে তো আছেনই, অনেকটাই লুকিয়ে রয়েছেন, সরকারি জমি এইভাবেও কিন্তু বসবাস করতে শুরু করেছেন বাড়ি কিনে। দেখো, এটা একেবারে একটা কলোনি এলাকা বলা চলে এবং সেখানে কিন্তু এরকম নির্মাণ হয়েছে। সেই নির্মাণ বৈধ না অবৈধ, তার সঠিক কাগজ আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। তবে স্থায়ীভাবে বাড়ি কিনে ফেলা একজন বাংলাদেশি নাগরিকের পক্ষে নিউ টাউনের মতন জায়গায় এসে, এটা কিন্তু অন্যতম একটা ইম্পর্টেন্ট কেস স্টাডি বলতে পারো তুমি। এবং এই যে ওখানে লোকাল কেউ মুখ খুলবেন, সম্ভব ভেতরের দিকে যাওয়া যাবে। দেখো, লোকাল কেউ কিন্তু মুখ খুলতে চাইছেন না, কারণ তাদেরও কিন্তু এই বাড়ি ঘরের কোনো কাগজপত্রের ঠিক ঠিকানা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের গোপন ক্যামেরায় কিছু মানুষ স্বীকার করেছেন যে এখানে বাংলাদেশিরা থাকতেন এবং এই উদয়নপল্লীতে বিভিন্ন জায়গায় পকেটে পকেটে, দেখো এই উদয়নপল্লীর স্ট্রাকচারটা তোমাকে একটু বোঝায়। এই যে উদয়নপল্লী শুরু হচ্ছে, এখানে সোজা চলে যাচ্ছে এবং প্রত্যেকটা পকেটে পকেটে এরকম অস্থায়ী বাড়ি রয়েছে। সেই অস্থায়ী বাড়িগুলোর মধ্যেও কিন্তু অনেক বাংলাদেশি নাগরিকরা এখনো লুকিয়ে বসে আছেন, সেটা আমাদের ক্যামেরার সামনে কিন্তু এখানকার স্থানীয় বাসিন্দারা আগে জানিয়েছেন। তবে তারাও কিন্তু কোথাও ভয় পাচ্ছেন যে এটা বলার পরে আমি বিপদে পড়ে যাবো না তো। এই দেখো, এই যে পকেটে পকেটে বিভিন্ন ঘরবাড়ি রয়েছে এবং সেই ঘরবাড়ির অনেক ঘরবাড়িতে কিন্তু এখন তালাও ঝুলছে। এই দেখো, এই যে পকেটে দেখো, এরকম পকেটে পকেটে বাড়ি এবং এই দেখো তালা ঝুলছে। কিন্তু এরা কারা ছিলেন, তারা কি কর্মসূত্রে বাইরে গেছেন নাকি তারা সব ছেড়ে ছুড়ে পালিয়ে গেছেন, এই বিষয়ে কিন্তু স্থানীয়রা খুব বেশি মন্তব্য করতে পারছেন না এবং সেখান থেকে সন্দেহ তৈরি হচ্ছে। এবং বাংলাদেশিরা যে এখানে বসবাস করছিলেন এবং স্থায়ীভাবেই ছিলেন, সেটা কিন্তু অনেক নাগরিক এখানকার তারা মেনে নিচ্ছেন। সঙ্গে থাকো। সুমন একটু আগে আপনাদেরকে বলছিল যে স্থানীয় বাসিন্দারা তারা মুখ খুলতে চাইছেন না, কিন্তু আমতা আমতা করে অনেক কিছুই বলে দিচ্ছেন বা হিন্ট দিচ্ছেন। কোনটা বাংলাদেশের? এটা বাংলাদেশ বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে, বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। কতদিন ছিল? এই প্রায় 10-15 বছর ছিল, তারপরে বিক্রি করে দিয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, এই 1 মাস হলো গেছে। আর বাকিরা সব আমাদের দেশে কাজে আছে সব। এটা বাংলাদেশ ছিল, এটা বাংলাদেশ ছিল। সুমনের কাছে আবারও যাব। সুমন, এর আগে তোমরা দেখিয়েছিলে, তুমি দেখিয়েছিলে, রঞ্জিত দেখিয়েছিল, সুশোভন দেখিয়েছিল যে প্রচুর মানুষ তারা গত বছর পর্যন্ত ভোট দিয়েছেন, মানে তারা ভোটার আই কার্ড তৈরি করেছিলেন 2002-এর পরে এসে। এক্ষেত্রেও যারা এখানে থাকতেন তারা কি ঘুর পথে অন্য কোনো উপায় অবলম্বন করে কোনো ডকুমেন্টস তৈরি করেছিলেন?
তারা কি ভোট দিয়েছিলেন কোনোদিন? 10-12 বছর 15 বছর চারটিখানি কথা নয়। দেখো একেবারেই তাই শুভজিৎ, তারা ডকুমেন্ট তৈরি করেছিলেন, ডকুমেন্ট না তৈরি করলে তাদের পক্ষে বাড়ি কেনা সম্ভব হতো না। ঠিক, তারা বাড়ি কিনে ফেলেছেন এবং বাড়ি কিনে কিন্তু এখানে থাকতে শুরু করেছিলেন। এবং অস্থায়ী বাড়ি নয়, ঝুপড়ি বাড়ি নয়, কিন্তু এবার কংক্রিটের বাড়ি, আমি দেখাবো কংক্রিটের বাড়ি, সেই বাড়িতে তারা ছিলেন। এবং এইখানে কিন্তু প্রচুর বাড়িতে এরকম করে তালাবন্ধ অবস্থায় রয়েছে এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু মুখ খুলতে ভয় পাচ্ছেন। দিদি, এই বাড়িটায় কারা ছিলেন? পালিয়ে গেছেন? ওই যে সামনের বাড়িটায় যারা ছিল, হ্যাঁ উনি চলে গেছে। কোথায়, কতদিন ছিলেন এখানে? উনি অনেকদিন ছিলেন, ইনি হালে 15 দিন হয়েছে চলে গেছে। পালিয়ে গেছে, বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে? হ্যাঁ, বাড়ি বিক্রি করে দিয়ে উনি চলে গেছে। উনি কি বাংলাদেশের নাগরিক ছিলেন? হ্যাঁ, উনি বাংলাদেশের নাগরিক ছিলেন। কতদিন আগে এসেছিলেন এখানে? কার থেকে বাড়ি কিনেছিলেন, কাকে বেচলেন? আমরা দেখেন, আমরা তো এখানে 2016-তে এসেছি, তখন থেকে ওনাদেরকে এখানেই দেখেছি। আপনারা 2016 সালে এখানে এসে তখন থেকে এখানে দেখছেন, তারপরে পালিয়ে গেলেন 15 দিন আগে? 15-16 দিন আগে উনি চলে গেছেন এখান থেকে। আপনারা কি করে জানলেন তারা বাংলাদেশি কথাবার্তা? কথাবার্তা, তারপরে ওনারা আমাদের সাথে মিশতে করতো, তো তাই বলতো যে আমরা বাংলাদেশে বাড়ি। উনি স্বীকার করেছে আমাদের বাংলাদেশে বাড়ি, তার জন্য। এরা ভোট দিতে যেত, জানেন? ভোট না, তা তো আমি বলতে পারবো না। কি কাজ করতো? ওনার হাজবেন্ড উনি যে ক্যাজরা বিজনেস করে না, যেসব ওই নোংরার ওই সব বিজনেস করতো। ওনার হাজবেন্ড মারা গেছে। ওনার হাজবেন্ড মারা গেছে আপনার 2 বছর আগে, ডিসেম্বর মাসে মারা গেছে। তা উনি একা ছিলেন, দুটো বাচ্চা নিয়ে একা ছিলেন, তেরম দেখাশোনা করার কেউ ছিল না, তার জন্য তারপরে বাড়িটা বিক্রি করে দিয়ে পালিয়ে গেছেন। শুভজিৎ, একটা জিনিস মিল দেখো, আমরা নিউ টাউনের যখন ঘুনি বস্তিতে গেছিলাম, সেখানেও কিন্তু যারা বাংলাদেশি নাগরিক ছিলেন, অস্থায়ীভাবে যারা ছিলেন, তারাও কিন্তু প্রত্যেকে এই নোংরার পুরনোর ব্যবসা করতেন। এবং এখানেও যারা যিনি ছিলেন, বাড়ি কিনেছিলেন, তারও স্বামী কিন্তু এই নোংরা তোলার ব্যবসা করতেন, অর্থাৎ কাগজ কুড়ুনির কাজ করা হতো। এবং তার সঙ্গে সঙ্গে যে ফেলে দেওয়া মেটেরিয়ালস, বোতল বলো, প্লাস্টিক বলো, এগুলো তুলে কিন্তু বিক্রি করা হতো। কোথাও কিন্তু একটা সিমিলারিটি পাওয়া যাচ্ছে, একই ডেমোগ্রাফি, একই কাজ, একই প্রফেশন। এবং ওখানকার সঙ্গে এখানকার ফারাক হচ্ছে, ওখানে অস্থায়ীভাবে ছিলেন, এখানে একেবারে স্থায়ী বাড়ি কিনে বসবাস। আমরা সেই ছবি সুমন দেখাচ্ছি। এবং তুমিও যে কথা বলছিলে, স্থানীয় বাসিন্দারাও যে কথা বললেন, যে অনেক দিন ধরেই ওনারা ওখানে ছিলেন। 15 দিন আগে বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছেন। কোথায় গেছেন, কি বৃত্তান্ত এখনো পর্যন্ত জানা নেই। এবার ডকুমেন্টস না থাকলে বাড়িটাই বা কিনলেন কি করে, বাড়িটা কাকেই বা বিক্রি করলেন, সেই বা কি করে কিনলো, সর্বোপরি এই বাড়িটা এখানে গজিয়ে উঠলো কি করে, এর নেপথ্যে কারা রয়েছে, এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে। এর আগে ঘুনি বা নিউ টাউনের অন্যান্য বস্তি এলাকায় সুমন, আমাদের সহকর্মী রঞ্জিত, ওরা সব গেছিল, সুশোভন গেছিল, ওরা দেখিয়েছিল ওখানে সব অস্থায়ী। কিন্তু এখানে একেবারে অন্য ছবি, এখানে স্থায়ী, মানে বাংলাদেশ থেকে আসছে, এখানে জমি কিনে বাড়ি করছে, অথবা বাড়িটাই কিনে নিচ্ছে, বসবাস করছে দিনের পর দিন। গোটা বিষয়টা নিয়ে সরব হয়েছে বিজেপি। যারা ভারতবর্ষের ভোটার লিস্টে কোনোভাবে অসৎ উপায়ে যারা নাম ঢুকিয়েছিল, তারা তো বুঝতে পারছে তাদের নামটা কেটে যাবে। ভারত তো ধর্মশালা নয় যে বাবা যখন ইচ্ছে যাও এখানে ভারতে গিয়ে একটু থেকে এসে ঘুরে আসি, এটা চলতে পারে না। যারা ভারতবর্ষ, তাদের জন্য, যারা ভারতের নাগরিক, তারা থাকবেন। যা খবর পাচ্ছি, ওই 98 জন তারা যারা পেরোতে পারেনি বা কোনোভাবে ধরা পড়ে গেছে, কয়েক হাজার বেরিয়ে গেছে, সেটা হয়তো ভবিষ্যতে লাখেও হয়তো পৌঁছতে পারে। আমরা আপনাদেরকে সেই ছবি দেখাচ্ছিলাম, নিউ টাউন হতে পারে বা অন্য কোনো জায়গায়, বিভিন্ন জায়গায় কিন্তু এই খবর পাচ্ছি আমরা যে বাংলাদেশিরা তারা অনুপ্রবেশ করেছিল, অর্থাৎ অনুপ্রবেশকারী বাংলাদেশিরা বসবাস করছিল কোথাও অস্থায়ী ঝুপড়ি বানিয়ে, কোথাও বা পাকা বাড়ি বানিয়ে। সুমন এই মুহূর্তে আপনাদেরকে যে ছবিটা দেখালো, দেখুন এই ছবিও কিন্তু নিউ টাউন সংলগ্ন উদয়নপল্লীর ছবি। সেখানে পাকা বাড়ি বানিয়ে বাংলাদেশিরা বসবাস করছিলেন দিনের পর দিন। এবং বাড়ি কিনতে গেলে বা বাড়ি বেচতে গেলে যে যে ধরনের ডকুমেন্টসের প্রয়োজন পড়ে, সেগুলো তাদের কাছে ছিল। আশেপাশের বাসিন্দারা বলছেন, এর আগে ঘূর্ণিতে আমরা দেখেছিলাম, সেখানকার বাসিন্দারা তারা বলছেন যে বাংলাদেশিরা ভোটও দিয়েছে গত বছর পর্যন্ত, কিন্তু এবার এই SIR এই কড়াকড়ি শুরু হতেই তারা দিন 15 আগে, দিন 20 আগে এলাকা ছেড়ে চলে গেছেন। এখন আপনাদেরকে সেই ছবি আমরা দেখাচ্ছি। সুমনের কাছে আরও একবার যাব। সুমন, এটা যে পুরসভার, সুমনের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। এর আগেও সেই একই প্রশ্ন উঠেছিল যে স্থানীয় যে প্রশাসন, পুরো প্রশাসন, তাদের কাছে কোনো খবর ছিল না, দিনের পর দিন থাকে কি করে, এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যে উঠতে শুরু করে দিয়েছে। আর বিজেপি গোটা বিষয়টা নিয়ে আসরে নেমে পড়েছে। অবৈধ নাগরিকরা এই দেশে থাকবে কেন? আর অবৈধ নাগরিক নির্ণয় করার রাস্তা হচ্ছে SIR। তারা যেন ভোটার লিস্টে ঢুকতে না পারে, তোর সুবিধা না পেতে পারে। এখন
টিএমসির লোকেরা চেঁচামেচি করে এটা বোঝাবার চেষ্টা করছে যে আমরা তোমাদেরকে বাঁচিয়ে নেবো, কেউ কিছু করতে পারবে না। কিন্তু ওরা ভরসা করতে পারছে না, আর যেভাবে কড়াকড়িভাবে শুরু হয়েছে। আর এটা যত বেশি হয়, যত তাড়াতাড়ি হয়, তত ভালো হবে দেশের জন্য। আর এবার আপনাদেরকে নিয়ে যাব গুলশান কলোনিতে। জনসংখ্যা 2 লাখ, ভালো করে শুনবেন, জনসংখ্যা 2 লাখ, অথচ গুলশানের ভোটার মাত্র 4000। এটাকে কি বলবেন আপনি? দুধে চোনা নাকি চোনায় ভরা দুধ? আরেকটু ভেঙে বলি, এসআইআর শুরু হতেই কসবায় বেনিয়মের মুক্তাঞ্চলে ঝাঁকে ঝাঁকে বহিরাগতের খোঁজ মিলেছে। এরাই গুলশান কলোনির গুপ্তধন, যাদের বড় অংশই রেসিডেন্ট নন, মানে বাসিন্দা নন, বসবাসকারী। গোলমেলে গুলশানের বাঁকে বাঁকে গোজা মিল। শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে। খড়ের গাদা থেকে সুচ খোঁজা বরং এর থেকে সোজা। গলি গুজি ঘিঞ্জির মধ্যে শয়ে শয়ে হাজারে হাজারে লোক, কিন্তু তার মধ্যে ভোটার কোথায়? এই যে গুলশানে গড়মিল, প্রায় সবাই বাইরের লোক। কারো বাড়ি দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে, কেউ উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা, কেউ আবার কয়েকশো কিলোমিটার দূরের বিহারের নওদার। কসবার গুলশান কলোনিতে এসআইআর এর ছাঁকনি শুরু হওয়ার পর চক্ষু চড়ক গাছ বিয়েলো। কিন্তু কাকে বিলি করা হবে ফর্ম? কোথায় ভোটার? এখানে এমন অনেকেরই উপস্থিতি রয়েছে যারা কলকাতার অন্য এলাকার বাসিন্দা, এমনকি ভিন রাজ্যের বাসিন্দা, তাদেরও উপস্থিতি রয়েছে, কিন্তু তাদের ভোটার তালিকাতে এই এলাকাতে নাম নেই। ফার্স্ট ফ্লোর থেকে 4th ফ্লোরে আমি চড়লাম, শুধু একটা বাড়ি পেয়েছি যে আমার পার্টের ভোটার আছে। অন্য জায়গা থেকে এসে এখানে থাকছে 2 বছর ধরে, 5 বছর ধরে, কিন্তু ভোটার কার্ড নেই এখানে। এখন তো 300 ফর্ম আছে, ওর মধ্যে 10টা পেয়েছি, আবার 300 ফর্ম আসবে, ওর মধ্যে চেক করব, আরও 10টা হতে পারে, না 5টা হতে পারে। ভোটারের সাক্ষাৎ পেতে বহিরাগতদের হদিশ গুলশান কলোনির অলিগলিতে। কসবা বিধানসভার গুলশান কলোনিতে রয়েছে 301, 302, 303 পার্ট। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই এলাকায় কোনো বুথ নেই। ভোটারদের যেতে হয় প্রায় 1 কিলোমিটার দূরের চৌবাগায়। কলকাতা পুরসভার তথ্য বলছে গুলশান কলোনিতে 1,85,000 মানুষের বাস, কিন্তু নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে এর মধ্যে ভোটার 3,200-র বেশি। অর্থাৎ যত লোকের গুলশান কলোনিতে বাস, তার 2% কম ভোটার। এমন উদাহরণ তো হাতে নাতে। हम लोग 10 साल हो गया। 10 साल हो गया जी। आप लोग कब आए इधर? हम लोग 2024 में लोग जैसे शादी हुए तो इधर ही है। हम लोग नवादा जिला से। नवादा जिला जी। यहाँ पर कब आए हैं? हम लोग हो गया 15-20 साल। এমনই অনেক মুখ রীতিমতো ঘিরে বসেছেন গুলশান কলোনিতে, আর তার জেরেই নাকি যত দুষ্কর্ম। কিন্তু কেউই প্রায় ভোটার নয়, এবং সেটা বছরের পর বছর, দশকের পর দশক ধরে। একাধিক আবাসন যেখানে বাসিন্দারা রয়েছেন এখানে প্রায় 15 বা 10 বা 20 বছর ধরে, কিন্তু তারা কেউ এখানকার ভোটার না। কেউ তপসিয়ার ভোটার, কেউ বিহারের ভোটার, কেউ ফুলবাগানের ভোটার, কেউ রাজাবাজারের ভোটার। বিরোধীরা বলছে এরপর বহিরাগত যোগের অভিযোগ ওড়াতে পারবে শাসক দল। তারা সকালবেলা রাজাবাজারে ভোট মারে, কেমিক্যাল দিয়ে কালিটা তোলে, বেলার দিকে গিয়ে কসবাতে ভোট মেরে দেয়। গুলশান কলোনি যে ওয়ার্ডে, সেখানকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের নানা যুক্তি তৈরি। গুলশানে হয়তো 1-2জন আছে, তো তার মানে এই নয় যে গুলশান কলোনিতে প্রত্যেকেই একই রকম বলে দাগিয়ে দেওয়া যাবে। গোলমেলে গুলশানে বিন্দু বিন্দু দিয়ে কি ভোটারের সিন্ধু হবে? এসব শুনে মিটিমিটি হাসছে তথাকথিত বাসিন্দারা। গুলশানের গুপ্তধন মিলবে কবে? সায়ন্ত ভট্টাচার্য ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা।